শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব শুভ হোক, ভালো কাটুক পুরোটা দিন, এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, আমরা সবসময় চিন্তা করি দেশটা যদি এমন হতো সমস্ত রকম সংঘাত বাদ দিয়ে শুধুমাত্র সাংস্কৃতিক চর্চা হতো, মানুষগুলো সুন্দর সাবলীলভাবে নিজের মনন গঠন করত, তাহলে কতই না সুন্দর হতো। আসলে সেটা আমরা কবে দেখতে পাবো সে প্রসঙ্গে আসলে গেলে লাভ নেই। আমরা বরঞ্চ আমাদের আজকের আয়োজনে থাকি এবং পুরোটা শিল্প সংস্কৃতি এসব নিয়েই থাকবো আজকে পুরোটা সময়। শুভ সকাল। তোমাকেও শুভ সকাল মাসুক। খুব সুন্দর করে বললে। আমরা আসলে চাই যে সংস্কৃতি চর্চাগুলো আরো বিস্তৃত হোক। সত্যিই তাই। এবং তুমি দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে আছো, আজকে আমাদের মাঝে এমন একজন বিশেষ অতিথি আছেন, তিনিও থিয়েটারের সঙ্গেই যুক্ত। এবং তুমি খুশি হবে, তিনি কিন্তু কবিতার সাথেও সম্পৃক্ত। একদম তাই। তো আজকে সকালটা একদম কবিতাময় হয়ে উঠবে আমাদের জন্য। তার আগে চলো দর্শকদের জানিয়ে দেই কে আছে। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী মুনমুন খান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। ভালো আছি, আপনারা ভালো আছেন? খুবই ভালো আছি। এবং যেমনটা বলছিলাম যে আজকের সকালটা একদম কবিতাময় হয়ে উঠবে আমাদের জন্য। তো শুরুতেই কি একটা কবিতা দিয়ে আমরা শুরু করতে পারি? নিশ্চয়ই। কবিতা আমার ভালোবাসা, এবং আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত উৎসব কবিতা দিয়েই শুরু করছি। বাহ, শুনি আমরা। হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একি, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথ চূড়া আধেক যায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরি বুকে আমি তো হেথা নাই। অরুণ তরি তব আকাশে ছেড়ে দাও, প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর। আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও, অরুণ তরি তব পূরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে আমারে লও তবে। বাহ, একদম স্নিগ্ধতা ছড়িয়ে দিলেন আমাদের রাঙা সকালের আজকের এই আয়োজনে। একদম। একদমই শুরুতে একটা বেসিক বিষয় জানতে চাই যে আবৃত্তি করার সময় অনেক সময় দেখা যায় যে অভিব্যক্তির জায়গাটা অনেকে আছে খুব প্রপার ভাবে দিচ্ছে, যেমনটা আপনি দিচ্ছিলেন। আবার অনেকের ক্ষেত্রে হয় কি যে এক ধরনের আড়ষ্ঠতার কারণেই বা কম অভিজ্ঞতার কারণেই, যে কারণেই হোক না কেন, বিকৃত হয়ে যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং কিভাবে বিশ্লেষণ করবেন? শিল্প সংস্কৃতির চর্চাটা আসলে আমাদের মননের সাথে জড়িত, সম্পর্কিত। তো আমি যদি কোনো একটা লাইন বলতে যাই এবং এর সাথে অনেক গ্রামার থাকে, অনেক নিয়ম থাকে, সেগুলো যদি না জেনেই আমি বসে যাই আবৃত্তি করতে, তাহলে হয়তো আমি অভিব্যক্তিটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবো না। দেখেন, একটা কবিতার ক্ষেত্রে, আপনি থিয়েটার করেন, আপনি জানেন ভাবরস ছাড়া থিয়েটার হয় না, কবিতাও হয় না। তো আমি যদি ভাবরসটা না ধরতে পারি, না বুঝতে পারি, তাহলে আমি আসলে ওটাকে অভিব্যক্তিতে কি করে আনবো? একদম। তো আমার মনে হয় যে আমরা যখন একটা কবিতা করি, আমাদের উচিত শুরুতেই ওখানে কয়টা ভাব আছে, কি ধরনের রস আছে, সেটাকে বুঝে নিয়ে শব্দগুলোর অর্থ এবং কবিতার লাইনগুলোতে, নাটকে হয় কি এক একটা ডায়লগের, এক একটা সংলাপের এক একটা অর্থ থাকে, কিন্তু কবিতায় প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন থাকে। এক শব্দ থেকে আরেক শব্দে যেতে যেতেই অনেকটা পরিবর্তন হয়ে যায়। তো ওই পরিবর্তনের জায়গাগুলো যদি ধরে ধরে কাজ করা যায় এবং মুখস্থ করে চলে এলে তো হয়েই গেল, কিন্তু না, আসলে আবৃত্তিটা মুখস্থের ব্যাপার না, আত্মস্থ এবং ধারণ করে সেটাকে প্রকাশ করার খুব বিষয়। চমৎকার করে বললেন। এবং আমি এখন যেটা বলবো, সুস্মিতা আমার সাথে মনে হয় একমতই হবেন যে কবিতায় যেটা হয় বা গীতিকাররা যখন গান রচনা করে, কবি যখন কবিতা লেখেন, শব্দগুলো শুয়ে থাকে।
ফ্ল্যাট থাকে, সেটা আসলে প্রাণ পায় একজন আবৃত্তি শিল্পীর কণ্ঠে বা একজন সঙ্গীত শিল্পীর কণ্ঠে। আমরা আমাদের আজকের আয়োজনে একদম আয়োজনের নিয়ম অনুযায়ী আপনার শৈশব থেকে শুরু করতে চাই, তাই না সুস্মিতা? একদমই তাই, ধাপে ধাপে আপনার থেকে আরো আমরা আবৃত্তি শুনবো, কবিতা নিয়েও আরো অনেক কথা শুনবো, কিন্তু তার আগে একটু ব্যক্তি মানুষটাকে আমরা জানতে চাই, শৈশবের কথা একটু শুনতে চাই, এবং সেই সঙ্গে জানতে চাই যে এই যে আবৃত্তি বা শিল্প সংস্কৃতির সঙ্গে আপনার সম্পৃক্ততা, তার শুরুটা আসলে কার অনুপ্রেরণায়? আমার শৈশব খুব বর্ণিল। আমি মফস্বল শহরে বড় হয়েছি, জন্ম বড় হওয়া, এবং আমার বাবা তিনি নিজে একজন লেখক, কবি, এবং থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। অরণি সাংস্কৃতিক সংসদ ফরিদপুর নামে তাদের একটা আবৃত্তি সংগঠন ছিল, যেখানে প্রকাশনা এবং আবৃত্তি দুটোরই চর্চা হতো। তো আমি খুব ছোটবেলায় বাবার সাথে এই পরিমণ্ডলে আসা যাওয়া শুরু করি, পদচারণ আমার ওখান থেকে। আমার খুব ইচ্ছে করতো পারফর্মার হব, সেটা আবৃত্তি যেমন একইভাবে থিয়েটারও। তো বাড়ি থেকে থিয়েটার করার অনুমতি ছিল না। আচ্ছা। তখন ওই স্কুলে লুকিয়ে লুকিয়ে আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড যে রায়হানা রহমান, ওর কাছ থেকে হচ্ছে আমি আবৃত্তির হাতে খড়ি হয়, যদিও বাবা শেখান, কিন্তু বাবার কাছে আমার শেখাটা হয়নি, শুরুটা হয়েছে আমার রায়হানার কাছ থেকে, ডাকনাম করবি। তো ওই হচ্ছে আমাকে এই যে এই জায়গাগুলো ধরিয়ে দিত, আমরা দুজন মিলে প্রস্তুতি নিতাম, বিভিন্ন সে কি আগে প্রতিযোগিতায় থেকে যেতাম। আবৃত্তির সাথে যুক্ত ছিলেন? ওর মামাও হচ্ছে আমার বাবার সাথে একই সাথে সাংস্কৃতিক চর্চা, এবং আচ্ছা। ওর মা যিনি আন্টি, উনিও চর্চার মধ্যে ছিলেন। ও তাদের কাছ থেকে শিখে আসতো, আমি ওর কাছ থেকে বুঝে নিতাম ব্যাপারগুলো। তো এভাবেই আমার আবৃত্তিতে আসা, এবং স্কুলের যে প্রতিযোগিতা, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, এই জায়গা থেকেই আমার শুরু। আচ্ছা। এরপর আমি আসলে খুব সৌভাগ্যের অধিকারী, খুব ভালো দুজন শিক্ষক পেয়েছিলাম যারা আমাকে গ্রুমিং করতেন আমাদেরকে। তো তাদের মাধ্যমেই আবৃত্তি চর্চাটা চলে আসে। পরে যখন ক্লাস 8-এ পড়ি, তখন লুকিয়ে লুকিয়ে থিয়েটারে যেতে শুরু করি আমার পুপির সাথে। আচ্ছা। এভাবে থিয়েটারের সাথে যুক্ত হওয়া, কিন্তু অনুমতি না থাকায় মঞ্চে উঠতে পারিনি 2004-এর আগে। আচ্ছা। শিল্পের ক্ষুধা নাকি এমন ক্ষুধা, আপনাকে যতই বাধা দেয়া হোক না কেন, আপনি আসলে আপনার ভালো লাগার জায়গাটা খুঁজে নেবেনই। আসলে এভাবে আপনার গল্প আমরা শুনতে চাই, কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শককে জানাই। প্রিয় দর্শক, মুনমুন খান শৈশব থেকেই সাহিত্য এবং সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ নিয়ে বেড়ে ওঠেন, যা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার পিতা বীর মুক্তিযোদ্ধা এবং কবি আবু সুফিয়ান খানের কাছ থেকে। 1998 সাল থেকে শিশু থিয়েটার চাঁদের হাট এর সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে তার সাংস্কৃতিক পথচলা শুরু হলেও পরবর্তীতে ফরিদপুর থিয়েটার এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সাথে আবৃত্তি এবং মঞ্চনাটকে সক্রিয়ভাবে নিজেকে গড়ে তোলেন। বিশ্ববিদ্যালয় জীবনে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাথে যুক্ত হয়ে 2006 থেকে 2020 সাল পর্যন্ত টানা 13 বছর আবৃত্তির সাথে এবং মঞ্চনাটকের সাথে সক্রিয়ভাবে উপস্থিত থেকে তার শিল্পী সত্তাকে আরও শানিত করেন। এই দীর্ঘ সময়ে তিনি বিভিন্ন মঞ্চে আবৃত্তি পরিবেশন করে নিজেকে একজন দক্ষ আবৃত্তি শিল্পী হিসেবে প্রতিষ্ঠিতও করেন। আবৃত্তির পাশাপাশি তিনি একজন সাবলীল এবং জনপ্রিয় সঞ্চালক হিসেবেও মঞ্চ এবং টেলিভিশনের সমান পারদর্শিতা দেখিয়েছেন। বাংলাদেশ বেতারের নাট্যশিল্পী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী হিসেবে তিনি কাজ করছেন। তাকে আমরা জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। আপনি একই সাথে আসলে থিয়েটার ফ্যাক্টরির সাথে এখন সম্পৃক্ত, বেশ অ্যাক্টিভভাবে সম্পৃক্ত। কি প্রোডাকশন চলছে? আমাদের বর্তমান যে প্রযোজনাটি চলছে, থিয়েটার ফ্যাক্টরির 5ম প্রযোজনা, কবি জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম এবং জীবন নিয়ে রচিত নাটক কমলা রঙের বোধ। আচ্ছা। তো এই নাটকটিতেই আমি এখন কাজ করছি। কি চরিত্রে করছেন কাজ? কমলা রঙের বোধটা আসলে বর্তমান সময় এবং জীবনানন্দ দাশের দুর্ঘটনার সময় এবং তার জীবনকাল পুরোটা নিয়ে একটা কি বলে যে দুটোর একটা পুরোটা জিনিসের একটা সম্মিলন। তো সেখানে শুরুতে 3জন তরুণ তরুণী বর্তমান সময়ের, তারা হচ্ছে তাদের এই সময়ে বসে জীবনানন্দকে নিয়ে কি ভাবনা, সেগুলো নিয়ে আলোচনা কথোপকথন করতে থাকে। সেখানে আসলে কথক চরিত্র হিসেবে আমি আছি, কথক 2 করি। এরপর যখন চরিত্রে ঢুকছি তখন আমি করছি জীবনানন্দ দাশের যে প্রেমিকা, তিনি যাকে সারা জীবন মনে করেছেন, তার কাকাতো বোন শোভনা।
আচ্ছা। শোভনা চরিত্রে আমি কাজ করি এবং একদম শেষে আবারও কথকে আমার শেষ হয়। বাহ, বাহ। চমৎকার। চমৎকার। কিছুক্ষণ আগে আপনার বাবার কথা আমরা শুনছিলাম এবং মাসুকও জানাচ্ছিল যে একজন কবির সন্তান আপনি। তো বাবার একটা অবদান তো আছেই, আপনি বলছিলেন। তো সেই বাবাকে মনে করে যদি কোনো কবিতা বলতে বলি, কোন কবিতাটি মনে পড়ে? আমি বলবো বাবা, আমার নিজের বাবা তো আছেনই, আমার শিক্ষকও আমার বাবা। তো আমার শিক্ষক, শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় শিক্ষক ইসমাইল হোসেন ফরিদ স্যারের লেখা, তিনিও আমাদের স্কুল জীবনে আসলে বাবা বলেই ডাকতেন। তার লেখা একটি কবিতা আমি আবৃত্তি করতে চাই, এই বাবা পর্যায়ের শিক্ষক এবং নিজের বাবাকে স্মরণ করে। চমৎকার, শুনতে চাই আমরা। শোনাচ্ছি। কবিতাটার নামই শিরোনামই হচ্ছে বাবা। আচ্ছা। তোর বুকে থাকে বল, কে থাকলে পাশে, কার হাত ছুটে গেলে আধার নেমে আসে, কার হাতে হাত রাখলে বুক যায় ভরে, জীবন ভর দুঃখ কষ্ট সব যায় সরে, নিরাপদ রাখতে তোকে কে করে লড়াই, তোর সাফল্যে বলতো কে করে বড়াই, ঝড় বৃষ্টি শীত খরা কার গায়ে লাগে, কে পিছনে পড়তে চায় দেখতে তোকে আগে, রক্ত ঝরে ঘাম হয়ে কার গাবে, কে নিঃশেষ হতে চায় তোর ভালো চেয়ে, সূর্য ওঠে সূর্য ডোবে কাটে গভীর রাত, তোকে ভালো রাখতে বল থামে না কার হাত, তোর তরে দিন রাত চলে পিল পিল, তোর জন্য পাড়ি দেয় নদী খাল বিল, সাগর আর মহাসাগর তাও দেয় পাড়ি, তোর মুখে দিতে খাবার সব যায় ছাড়ি, সে আর কেউ নয়, সে তোর বাবা, ঢাল হয়ে ঠেকায় সে হিংস্র সব ধাবা, বাবা নামের ছাতাটি হারিয়েছে যার, হাড়ে হাড়ে বোঝে সে কিছু নেই তার, সাফল্যের বান আসুক দুঃখ যাক ভাসি, পৃথিবীর সব বাবার মুখে ফুটুক হাসি, মুখে ফুটুক হাসি। বাহ, চমৎকার। বাবাদের নিয়ে আবেগগুলো আসলে এমনই থাকে, আপনার কবিতায় সেই অভিব্যক্তি খুব চমৎকারভাবে ফুটে উঠছিল। এবারে একটু জানতে চাই, সেই থিয়েটারের সঙ্গে ঢুকে পড়া, আপনি বলছিলেন যে পরিবার থেকে তো প্রথমে অনুমতি ছিল না একদমই, তো তারপরে অনুমতিটি কিভাবে পাওয়া গেল? আমার একটা খুব বদ অভ্যাস আছে, লেগে থাকা। আমি খুব লেগে থাকতে পারি। এটা তো আমি খুব ভালো যেটা অভ্যাস। চাই সেটা অর্জন করার জন্য আসলে আমাকে কি কি করতে হবে আমি তার একটা সুন্দর ছক করে ফেলি এবং সেই অনুযায়ী ধাপে ধাপে আমি এগোতে থাকি। আচ্ছা। তো এই থিয়েটার বা আবৃত্তির ক্ষেত্রেও আমাকে ওই জায়গাগুলো আগে থেকে চিন্তা করে নিতে হয়েছে। তো আমি যখন খুবই আগ্রহী থিয়েটার করতে, আমি ফুপির সাথে, ফুপি কোচিংয়ে নিয়ে যাচ্ছি বলে নিয়ে যে আসলে দুজনে মিলেই থিয়েটারে ঢুকি। তো আমাদের সংলাপ মুখস্থ হয়, ব্লকিং হয়, কিন্তু মঞ্চে উঠতে পারি না। এরকম করতে করতে আসলে ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট এইচএসসি পাশ করা পর্যন্ত আমার আসলে থিয়েটার নিয়ে মঞ্চে ওঠা হয়নি। যখন আমি এইচএসসি পাশ করলাম, রেজাল্টের পর আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাটক ও নাট্যতত্ত্বের ফর্ম তুলে ফেললাম। আচ্ছা। তখন বাবা আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি নাটকের ব্যাপারে, থিয়েটারের ব্যাপারে এতটাই অ্যাডামেন্ট? আমি তখন তাকে জানালাম যে আমি গত 4 বছর শুধুমাত্র একটাই স্বপ্ন দেখেছি, আমি থিয়েটার করব এবং এই ডিপার্টমেন্টে পড়ব। তো আমি অন্য কোথাও পরীক্ষাও দেব না, কোনো চেষ্টাও করব না। আমার যদি হয় আমি এখানেই পড়বো, আর নাহলে আমি পড়াশোনাই করব না। আচ্ছা। তো এরকম একটা অবস্থাতে বাধ্য হয়ে তখন বাবাকে নিয়ে আসতে হলো। আমি ভর্তি হলাম, মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হলাম। ভর্তি যখন হয়ে গেলাম তখন বাবা হচ্ছে আমাকে, বাবারই আরেক বন্ধুর সংগঠন ফরিদপুর থিয়েটার, ফরিদপুর থিয়েটারে আমাকে নিয়ে গেলেন যে যাতে আমার নিয়মিত চর্চাটা ওখানে হতে থাকে। সেই থেকে ফরিদপুর থিয়েটারের সাথে পথ চলা।
এখনো আছি, কিন্তু যেহেতু আমি এখন ঢাকাতেই সেটেলড হয়ে গেছি, তো এই কারণে থিয়েটার ফ্যাক্টরির সাথে জয়েন করে ফেলেছি। কিন্তু ফরিদপুর থিয়েটারের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে। বাহ। আবৃত্তি চর্চা বা থিয়েটার চর্চা যেটাই বলি না কেন, দেখা যায় যে ইনস্টিটিউশনাল জ্ঞানের থেকেও বা তত্ত্বগত জ্ঞানের থেকেও দেখা যায় নিজের যে চর্চা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? আমি বলবো নিজের চর্চা তো অবশ্যই দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার সাংগঠনিক চর্চা। আমি নিজে নিজে অনেক কিছু চর্চা করতে পারি, কিন্তু যখন আমি সেটা সংগঠনের মধ্যে থেকে করব, সেই চর্চাটা অনেক বেশি শক্তিশালী হয় এবং ওই চর্চাটা তখন আর নিজের থাকে না, তখন অনেকের মধ্যে চর্চাটা ছড়িয়ে যায়। এবং শিল্প সংস্কৃতি আসলে একেবারেই নিজে নিজে করার কোনো বিষয় না আমার মনে হয়। এটা আমি যত মানুষের সাথে একটা ইকোসিস্টেমের মতো কানেক্টেড থাকবো, তত বেশি ভালো হবে। হ্যাঁ, আমি হয়তো 10টা-12টা সংগঠন থেকে নানা ধরনের কর্মশালা করে আসতে পারি, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কোথায়, প্রয়োগটা কোথায়? তখন যদি আমি কোনো সাংগঠনিক চর্চার সাথে থাকি, নিয়মিত তাদের প্রযোজনা থাকে, বিভিন্ন ধরনের ছোট ছোট উৎসবে অনুষ্ঠানে তাদের পারফরমেন্স থাকে, ওই জায়গাটায় আমি যেভাবে করে প্রতিনিয়ত কাজ করে আমার সেই কর্মশালার শিক্ষাকে, সেই আপনি যেটা বলছিলেন তাত্ত্বিক জ্ঞানকে আমি প্রায়োগিক জায়গায় প্রতিনিয়ত চর্চা করতে পারবো, সেটা কিন্তু আসলে এককভাবে হয়ে ওঠে না, তো সুন্দরভাবে হয়ে ওঠে না। বাহ, দারুণ বলেছেন। এই জায়গাতে সুস্মিতা আর একটা প্রশ্ন করতে চাই আমি। থিয়েটার ফ্যাক্টরি তো রেপার্টরি না, বেসিক দল। জি, আপনি যেমনটা বলছিলেন যে একটা জায়গায় চর্চা করা, বিভিন্ন ঘরে ঘুরে ঘুরেও তো চর্চা করা যায়, বা এখন অনেক রেপার্টরি দলও আছে যারা বিভিন্ন দল থেকে ছেলে মেয়ে নিয়ে কাজ করায়। অবশ্যই সেটা দলীয় চর্চা, একক চর্চা না। আমি ওই জায়গাটা ছিলাম যে এককভাবে চর্চা করাটা যতটা সুন্দর হয়, তার চেয়ে দলীয়ভাবে চর্চা করাটা। আমি যখন এক থিয়েটার থেকে আরেক থিয়েটারে গিয়ে রেপার্টরি ফরম্যাটে কাজ করছি, তখন কিন্তু আমার আরো বেশি সুযোগ তৈরি হচ্ছে। আমি যখন একটা সংগঠনের একটা প্যাটার্ন থাকে, যখন আমি আরেকটা সংগঠনে যাচ্ছি, আমি আরো কিছু প্যাটার্নের সাথে অ্যাডাপ্টেশনটা আমার হচ্ছে। জি, আমি তখন দেখা যাচ্ছে যে আরো অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি, নিজেকে আরো তৈরি করে আরো সুন্দরভাবে মানুষের সামনে, দর্শকের সামনে উপস্থাপনের সুযোগ পাচ্ছি। আমার কথাটা হচ্ছে যে এককভাবে যতটা সুন্দরভাবে চর্চা করা যায়, দলীয়ভাবে তার চেয়ে অনেক বেশি কার্যকর হয়। কিন্তু আমার কথাটা ছিল হচ্ছে, রেপার্টরি দল যখন করবেন তখন বিভিন্ন দলের ছেলেমেয়েরা একটা জায়গায় এসে অবস্থান করছে, এতে দেখা যায় যে চর্চাগত জায়গা থেকে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যে লেভেলেই হই না কেন, কম্পিটিশনটা কিন্তু অনেক বেড়ে যায়। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? নিজেকে তৈরি করার তাগিদটা আরো বেড়ে যায় তখন। একদম। মানে তখন কোনো সুযোগই থাকে না যে করে দিলাম হয়ে গেল, এরকম বলার কোনো সুযোগই নেই। তখন বলতে গেলে যে অমুক দলের থেকে যিনি এসেছেন তিনি নিশ্চয়ই তার সেরাটা নিয়ে এসেছেন, তো তার সেরাটার কাছাকাছি থাকতে গেলেও আমাকে কিন্তু ভাঙতে চড়তে হবে। সুতরাং আমি এটাকে খুবই পজিটিভলি দেখি এবং আমার মনে হয় এটা অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য। আসলে আমরা তো আসলে আবৃত্তি পুরোটা সময় জুড়ে আপনার শুনবই, কিন্তু অভিনয় নিয়ে একটু কথা বলছিলাম, আপনার যেহেতু ভালো লাগার একটা জায়গা, সে কারণেই। আবৃত্তির তো এক ধরনের প্রস্তুতি থাকে, অভিনয়ের কিন্তু প্রস্তুতিটা আরো বিশদ, 16 কলা নিয়ে কাজ। অভিনয়ের কি কি প্রস্তুতি ছিল? আমার ক্ষেত্রে যদি বলি, আবৃত্তি করতে করতে উচ্চারণের জায়গাটা আমার মোটামুটি দখলে চলে এসেছিল, আয়ত্তে ছিল, যে কারণে আমার জন্য অনেকটাই সহজ হয়েছে, আবার কঠিনও হয়েছে। যেটা হচ্ছে আবৃত্তি একেবারেই আলাদা একটা শিল্প। একদম। তো তার একটা ধরন আছে, একটা ঢং আছে, একটা চলন আছে। থিয়েটার হচ্ছে একেবারেই মানুষের সাথে সংযুক্ত একটা শিল্প, যেখানে হচ্ছে চরিত্র যেমন ঠিক তেমনই হতে হবে। ওখানে আবৃত্তির ওই নির্দিষ্ট ঢঙে, নির্দিষ্ট গ্রামারে পড়ে থাকলে চলে না। তো আমার অভিনয়ের ক্ষেত্রে আসতে যেটা করতে হয়েছে, ওই যে অনেক বেশি নিজেকে ভাঙতে হয়েছে। থিয়েটার সবচেয়ে বড় জায়গা হচ্ছে অবজারভেশন। আমি কোন চরিত্র করব, সেই চরিত্রটা আসলে কি, সে তার বয়স কত, তার সময়টা কি, তার সোশ্যাল স্টেটাসটা কি, সমস্ত কিছু মিলিয়ে ওই চরিত্রটার হচ্ছে কোনো একটা বিশেষ অভ্যাস থাকতে পারে, একটা কথা বলার বিশেষ কোনো ধরন থাকতে পারে, সেগুলোকে নিয়ে ভেবে, তার মানে যখন আমি অভিনয়ে যাচ্ছি তখন আগে আমাকে ক্যারেক্টারাইজেশনটা করতে হচ্ছে। এইটা কিন্তু একদমই নিজের কাজ,
এটা ডিরেক্টর বা থিয়েটারে গিয়ে বসে বসে হবে না। এটা আসলে একেবারেই নিজেকে ভেঙে চুরে বসে বসে ঘেঁটে ক্যারেক্টারাইজেশন করে তারপর ফ্লোরে আসতে হবে। কিন্তু আপনি যে জায়গা থেকে বলছেন সেটা তো অভিজ্ঞতার একটা পর্যায় থেকে আপনি বলছেন। আমি একদম একদম ইনিশিয়াল জায়গা থেকে আসলে জানতে চেয়েছিলাম যে কি ধরনের প্রস্তুতিগুলো আসলে পাশাপাশি সময় নিজেকে তৈরি করতে হয়। থিয়েটার করতে গেলে শুরুতেই যেটা লাগে সেটা হচ্ছে খুব বেশি নিয়মতান্ত্রিক, নিয়মানুবর্তিতা। জুতাগুলো বাইরে সাজিয়ে রাখতে হয়। একেবারে শৃঙ্খলার মানে বাইরে গেলে হবেই না। কারণ হচ্ছে আপনাকে ফ্লোরে আসতে বলা হলো 6টায়, সন্ধ্যা 6টায়, আপনি এলেন 7:30। আপনার জন্য কিন্তু বাকি মানুষগুলো বসে থাকলো। তো তার পাশাপাশি হচ্ছে যে আমি তো একেবারেই কাঁচা মাল এসে পড়েছি, আমাকে কি করতে হবে আমি জানি না। তাহলে আমি যদি নিজে নিজে সব সিদ্ধান্ত নিতে থাকি তখন কিন্তু হবে না। আমি যখন থিয়েটারে ঢুকছি তখন আমাকে ছাড়তে হবে যিনি আমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন তার উপর। সেক্ষেত্রে তিনি যদি আমার কাছে সময় চান যে এতটুকু সময়ে তোমাকে তৈরি হওয়ার জন্য আমার দলের সঙ্গে তোমাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে, কারণ আমি কিছু জানি না, আমাকে শিখতে হবে। মানে একেবারে লার্নিং অ্যাটিটিউড নিয়েই থিয়েটারে আসাটা খুব জরুরি। একদম এই একদমই জায়গা তাই। থেকেই আসবো না? মাসুদ যেহেতু থিয়েটারের মানুষ, বারবার আপনাকে থিয়েটারের দিকে টেনে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি আবার একটু আবৃত্তির দিকে আপনাকে এবারে ফিরিয়ে আনতে চাই। আরো একটি কবিতাকে এবারে শুনতে পারি? নিশ্চয়ই। আমি বাবা শোনালাম, বাবা কেমন ঢাল হয়ে থাকে মাথার উপর। আর মা, আমি নিজেও মা, আমার একটা কন্যা সন্তান আছে। তো আমি এখন আরো বেশি অনুভব করি মায়ের সাথে মেয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না আসলে। আমি আমার মায়ের সাথে বা আমার মেয়ের সাথে যে কথাগুলো বলতে পারি সে কথাগুলো পৃথিবীর আর কেউ বোঝে না, বলা যায় না। তো আমি এখন যে কবিতাটা আবৃত্তি করব এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব বিখ্যাত একটি কবিতা, না পাঠানো চিঠি। বাহ, শুনি আমরা। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল ঘুমচু সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাছের ফুল এসেছে। তুলিকে আমার টুরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমরা ঘরের চালায় নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুর দুটো কি ভেসে গেছে? কালুভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় 2টো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একবার দেখতে পেয়ে চালাকাঠ দিয়ে পিটিয়েছিল। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমি আর কোনোদিন আলী সাহেবের বাগানে যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না। পিঠের সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবাকে বলো আমার জন্য যেন একটুও না ভাবে। মা, তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাই নাই। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রিরে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কি কোনো কাজ পেয়েছে? নকুল বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো
আমি ওর উপর রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার আর কোনো রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। এই ভাদ্র মাসে তাল পাকে, ডিপ ডিপ করে তাল পড়ে। বাড়ির সেই তাল গাছ দুটো আছে তো, কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে যে ৬,০০০ টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে একটা গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজান শ্রীধরদের হাত থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি আর বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেজন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। হ্যাঁ, দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন হলো কি জানো মা, আকাশে খুব মেঘ করেছে। দিনের বেলায় ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুর বেলায় চুপি চুপি ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। হঠাৎ বাড়িটাকে খুব দেখতে ইচ্ছে করলো। রথতলার মোড়ে আসতেই কারা যেন চিৎকার করে উঠল, কে যায়, কে যায়? দেখি হাবুল শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা। আমাকে দেখে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু বাড়িটা দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুর্সি মাগি। কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আরেকটা ছেলে, চিনি না, বলল, ছি 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 ছি, গায়ের বদনাম। আমি দাদাকে বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা ওই পাপের টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। না না, আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আমি আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বন বন করে পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি। আর এখানকার কুকুরগুলো
সারা রাত খেউ খেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। মা, তুমি আমার মা। তোমার আরো সন্তান আছে, আমি আর মা পাবো কোথায়? সেজন্য তোমাকে চিঠি লিখছি মা। আমি আর তোমার মেয়ে নই, তবু তবু তোমার কাছে আমার একটা খুব অনুরোধ আছে। যেমন করেই হোক বাবাকে তুমি একটু বুঝিয়ে বলো, তুলিকে যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। ও বেচারি বড় দুর্বল, ওর একটু যত্ন করো। ওকে একটা ভালো বিয়ে দিও, ওর একটা নিজের ঘর, নিজের মানুষ। আর আর তা যদি না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরলেও বেঁচে যাবে। না না, এসব কি অলক্ষণে কথা বলছি আমি? গরিবের বাড়ির মেয়েরা কি বিয়ে না হলেই মরে যাবে? গ্রামের সব লোক তাকে ঠোকরাবে? মা, আমি হারিয়ে গেছি। তুলি যেন আমার মতো না হয়, আমার মতো না হয়, আমার মতো না হয়। অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং মায়ের প্রতি যে আবেগ, সেই আবেগ আসলে এভাবে ভাষায় বোঝানো তো যায় না। আমরা জানি আপনার মা বর্তমানে হসপিটালে আছেন, এবং এখানে আসলে কথা দেয়া ছিল বলেই সেই কথা রাখতে আজ আপনি আছেন। আমরা আপনার মায়ের সুস্থতা কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই কামনা থাকছে। এবং সেই সঙ্গে শুভকামনা থাকছে আপনার মেয়েটির জন্য। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনি একজন মা, তো সেই মায়ের আবেগ আসলে একজন মাই বোধহয় আরো ভালো করে বুঝতে পারে। এবারে আবার একটু ফিরে যেতে চাই যে মা হবার পরে নিজের এই থিয়েটার বা আবৃত্তি চর্চা, শিল্প চর্চা, সেই জায়গাটাকে ধরে রাখাটা কতটা কঠিন ছিল? অনেকে মনে করে মুনমুন, ওকে তো দেখি ছোটবেলা থেকে, এই তো এভাবেই চলে এসছে। কিন্তু আজকের আমি এই জায়গাতে আসতে, আমার নিজের স্বপ্ন, ভালোবাসা, এই জায়গাটাকে ধরে রাখতে আমার যে যুদ্ধ, এটা আসলে আমি সবচেয়ে ভালো বলতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমাদের মেয়েদের মা হবার পর যুদ্ধটা আরো অনেক বেড়ে যায়। আমাকেও অনেক স্ট্রাগল করতে হয়েছে ওই সময়। আমি আগে থেকেই চাকরি করি, বিয়ের আগে থেকেই। বাচ্চাটা হবার পর আমি কোনো চাকরিতেই, মানে ওর 4.5 বছর বয়স পর্যন্ত আমি কোনো চাকরিতেই যেমন স্টেবল হতে পারছিলাম না, তেমনি আমার সংস্কৃতি চর্চাতেও আমার একটা বড় গ্যাপ পড়েছিল। কিন্তু আবৃত্তিটা করেছি। ওর আমার সিজার হয়েছিল, তারপরও ওর 22 দিনের বয়স থেকে আমি টেলিভিশনে যাই, অনুষ্ঠানে, যেহেতু দল থেকে পাঠিয়েছে, পারফর্ম করতে যাই। আমি দলীয় যে নিয়মিত প্রযোজনাগুলো, তার জন্য যে নিয়মিত মহড়া, সেগুলোতে উপস্থিত হই। এবং আমার মনে আছে ওকে 2.5 মাসের ছোট্ট মানুষটা, ওকে কম্বলের মধ্যে পেঁচিয়ে শৈত্যপ্রবাহের মধ্যে সন্ধ্যাবেলায় টিএসসির বারান্দায় ওর বাবা নিয়ে বসে থাকতো, আমি মুক্তধারায় রিহার্সাল করতাম। 2 ঘন্টা পর পর টিএসসিতে আসলে ওরকম জায়গা নেই যে ওকে আমি ব্রেস্ট ফিডিং করাবো। তখন দলের যে বড় আপুরা ছিলেন তারা একটু আড়াল করে দাঁড়াতেন, আমি ওকে ব্রেস্ট ফিডিং করাতাম। কিন্তু চর্চাটা করে গেছি। ও যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে নিয়েই আমি যেতাম, ওকে রেখে আমার যাওয়া হয়নি। কারণ ওকে রেখে গেলেও ওর খাবার, ওর দেখাশোনা। তো আমি এবং আমার মেয়ে দুজনে ওই একই সাথে মহড়াগুলো করতে করতে এখন ও ভালো আবৃত্তি করে আমার সাথে, একই সাথে আমরা থিয়েটার করি। এবং এই যে বলছিলেন কমলা রঙের বোধ, এই নাটকে জীবনানন্দ দাশের কন্যা চরিত্রে ও মঞ্জুশ্রী দাস চরিত্রে অভিনয় করে। হ্যাঁ, আমার খুব কঠিন হয়েছে সময়টা, কিন্তু এটাও আমার ভালো লাগা। আমার সাথে আমার কন্যাও একই পরিমণ্ডলে, একই অভ্যস্ততায় অভ্যস্ত হতে পারছে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশে নিজারে। আসলে কথাটার মর্ম এত গভীর এবং এত মানে নিজেকে নাড়িয়ে দেয়। এবং আপনার সাবটেক্সট আপনি
বিরতিতে আমাদের সাথে গল্প করছিলেন, সেটা জেনে আসলে খুবই খারাপ লাগছে একই সাথে। এবং আমরা সুস্মিতা যেমনটা শুভকামনা জানালো, অবশ্যই আপনার মায়ের জন্য শুভকামনা। আপনি একজন উন্নয়ন কর্মী হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় আপনার কাজ করা হয়েছে, এটা কি থিয়েটার কেন্দ্রিকই কোনো কাজ ছিল নাকি? একদমই না। আচ্ছা আচ্ছা আমি প্রফেশনাল জায়গায় কাজ করি জেন্ডার স্পেশালিস্ট হিসেবে। আচ্ছা আচ্ছা এখন আছি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে। আমার এখনকার পজিশনটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ অ্যান্ড জেন্ডার স্পেশালিস্ট। বাহ। এবং আমার শুরুই হয়েছে আসলে জেন্ডার জাস্টিস ডিপার্টমেন্ট থেকে 2012 সালে। আচ্ছা, যেমনটা আমরা বলছিলাম যে বিভিন্ন অঞ্চলে গিয়ে আপনার কাজ করা হয়েছে, কাজের সুবাদে গিয়ে তো বিভিন্ন অঞ্চলের থিয়েটার কর্মীদের সাথে দেখা হয়েছে, তাদের প্রোডাকশন দেখতে গিয়েছেন বা মহড়াতে গিয়েছেন। সেই সময় আসলে পুরো বাংলাদেশের থিয়েটারের বা আবৃত্তি চর্চার ওভারভিউটা কি আপনার কাছে? আমি আপনাকে বলবো যে আপনি শুরুতেই বলেছিলেন যে শিল্পের ক্ষুধা। যখনই আমি বান্দরবানে আমার প্রথম পোস্টিং নিয়ে গেলাম, তখন ওই যে থিয়েটার থেকে বা আবৃত্তি থেকে নিজেকে একটুখানি বিচ্ছিন্ন করে ফেলা হলো, এই ব্যাপারটা খুব পীড়া দিচ্ছিল। কিন্তু ভাগ্য আমার প্রসন্ন, ওখানে গিয়েই আমি এমন কিছু মানুষের সান্নিধ্য পাই যারা স্থানীয় থিয়েটার এবং আবৃত্তির সাথে জড়িত। আচ্ছা। তো ওই মানুষগুলোর সাথে আমি গিয়ে যেটা দেখলাম, আপনি বলছিলেন যে পরিস্থিতি, ওখানে দুটো থিয়েটার আছে এবং একটি আবৃত্তির সংগঠন আছে, কিন্তু তারা নিষ্ক্রিয়, কাজ করে না। এবং প্রচুর ছেলে মেয়ে আছে যারা খুব আগ্রহী, এই চর্চাগুলোর সাথে যুক্ত থাকতে চায়, কিন্তু একটা নির্দিষ্ট বসার জায়গা নেই এবং ভালো করে প্রতিদিন নিয়মিত তাদেরকে নিয়ে চর্চা যে করবে এইরকম নেতৃত্বেরও অভাব রয়েছে। তখন আমার জানা মতে ওই জায়গাটায় কিছু মানুষ ছিলেন যারা খুবই দক্ষ, অভিজ্ঞ, অনেক বয়োজ্যেষ্ঠ মারমা সম্প্রদায়ের। এবং আমি জানতে পারি যে তারাই একসময় এই সংগঠনগুলোর কর্ণধার ছিলেন। নানা কি বলবো, যে আমাদের যেটা হয় যে একসময় গিয়ে মর্যাদা বা আত্মসম্মানের জায়গায় অনেক জায়গায় ছাড় দেয়া যায় না, সেইখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তো আমি একটু একটু করে তাদেরকে গাঁথতে শুরু করি এবং বোঝাতে চেষ্টা করি যে আসলে সংস্কৃতি চর্চাটা কত জরুরি। এরপর আমি ওখানে আবৃত্তি সংগঠন উঠোন নামে আছে, ওটাকে একটু নিয়মিত করি এবং চাগা থিয়েটার নামে মারমাদের একটা থিয়েটার আছে, যেটার কর্ণধার হচ্ছে জলিমং মারমা, জলি দাদা, উনি এবং ক্যাসামং মারমা, ক্যাসা দাদা, দুজনকে নিয়ে আমি ওই থিয়েটারটাও আবার যাতে চর্চাটা শুরু হয় সে কাজটা শুরু করি। এবং ওনারা একটা পর্যায়ে গিয়ে বেশ কাজও করেন, এখনো টুকটাক করছেন, ছুরিমংদা তো এখনো কাজ করছেন। ভালো লাগে যে ওনাদের সাথে একটুখানি গেঁথে দিতে পেরেছিলাম। এবং ওনারা ডাকেন, ভবিষ্যতে কোনো আছেন তখন আমাকে ডাকেন। খুলনাতে গিয়ে যেটা হলো, আমার পরবর্তী পোস্টিং ছিল খুলনাতে। খুলনাতে গিয়ে যেটা হলো যে ওখানেও গিয়ে ওই যে খুঁজে বেড়াচ্ছিলাম যে কি করা যায়। পরে ওখানে একটা আবৃত্তি সংগঠনের সাথে সন্ধ্যায় গিয়ে মাঝে মাঝে বসতাম। তো মনে হয়েছে আমার যেটা, এবং আমি তো ফরিদপুরের মেয়ে, আমি এখনো মাসে 2-1 সপ্তাহ ফরিদপুরে চলে যাই। আমার অরণি আছে, বাবার যে অরণি সংগঠন, ওটার এখন আমি বর্তমান সাধারণ সম্পাদক। তো অরণির কাজ করাতে গিয়েও আমি দেখি যে আমাদের সবই আছে, প্রয়োজনীয় যে যাদেরকে নিয়ে আমরা কাজ করব সেই শিক্ষানবিশ শিক্ষার্থী তারাও আছে, ভালো প্রশিক্ষক আছে, কিন্তু আমরা কেন জানি একত্রিত হতে পারছি না। এবং আমাদের মধ্যে আমরা যেমন চর্চা, ফেমের চেয়ে চর্চাটাকে অনেক বেশি অগ্রাধিকার দিয়েছি। এখনকার মানুষেরা যারা শিখতে আসে তাদের মধ্যে হচ্ছে চর্চা কোনো রকম হোক, আমি মঞ্চে যাব, এবং মঞ্চে কোনো রকম যাই, একটু মিডিয়াতে যাব, এই ব্যাপারগুলো বেশি হওয়াতে ধৈর্য হারিয়ে ফেলে। যখন তাকে বলা হয় যে আপনি যদি এটা পরিপূর্ণভাবে চর্চা না করে যান, আপনি আসলে টিকতে পারবেন না, ঝরে পড়বেন, তখন দেখা যায় আগ্রহ হারিয়ে ফেলে, যে এত লম্বা সময় ধরে চর্চা করার সময়টা তারা দিতে চায় না। তো আমার এই 3টা জায়গাতে এবং ঢাকাতে কাজ করে এখনো পর্যন্ত একটা জিনিসই মনে হয় যে মানুষের সময় দেওয়ার ইচ্ছেটা কম। বাকি সব আছে, কিন্তু শর্টকাট খোঁজে। আচ্ছা, এটার কারণ কি সময় দেওয়ার ইচ্ছেটা কম? যেমন দেখা যায় যে একটা সময় ছিল যে
চিঠি দিয়ে দিয়ে দল থেকে নোটিশ দেওয়া হতো, আমি গল্প শুনেছি, যদিও আমি সে আমি তো সময় দিয়েছি। থিয়েটার কর্মী না। তো চিঠি দিয়ে দিয়ে যে এই দিন তোমাদের গ্রুপ কল আছে, এই দিন আসো, চিঠিতে সেটা লেখাতো, বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছাতো, বা অনেক সময় দেখা যাচ্ছে টিএনটিতে যাদের বাসায় ফোন ছিল ফোন দিত। কিন্তু এখন তো একটা টেক্সট দিয়ে বা গ্রুপে টেক্সট দিয়ে জানানো যাচ্ছে, তারপরেও সময়টা দেওয়ার ক্ষেত্রে এরকম কেন হচ্ছে? আপনি একজন থিয়েটার কর্মী এবং আপনি আবৃত্তির সাথে আছেন, দুজনের খুব ভালো করে জানা আছে আসলে এই জায়গাটা থেকে তো কোনো অর্জন অর্থনৈতিক মানে যেভাবে অর্থনৈতিক অর্জন অর্থনৈতিকভাবে নেই, লাভবান হওয়ার উপার্জন সুযোগ নেই। নেই। যে কারণে হচ্ছে মানুষের যেহেতু জীবন যাপন খরচটা ব্যয়টা অনেক বেশি, তারা একটু সময় পেলে আর্থিক উপার্জনের পিছনে ছুটতে চায়। কিন্তু সেই জায়গা থেকে থিয়েটার বা এই যে আমরা যারা স্বেচ্ছাসেবক সংগঠনগুলো করি, থিয়েটার আবৃত্তি, এই জায়গাগুলো থেকে তো আসলে প্রাথমিক অবস্থায় উপার্জনের কোনো স্কোপ নেই। যদি কখনো ওই সুযোগটা তৈরি করতে পারে তাহলে হয়তো এখানে আবার আসার দেওয়াটা। চেষ্টাটাও মানুষের বাড়বে। এটা একটা বড় কারণ আমার মনে হয়, কারণ মানুষ জীবন জীবিকার জন্য ছুটে বেড়ায় এক জায়গায়, আর ভালোবাসার জন্য এই জায়গাটায়। দেখা যায় যে জীবন জীবিকার জন্যই শেষ পর্যন্ত স্যাক্রিফাইসটা করতে হয় ভালোবাসাটাকে। সবাই তো আমার মতো পাগল না যে ইন্টারভিউ বোর্ডে বসেও বলি যে আমি তো থিয়েটার করি, আবৃত্তি করি, আমাকে একটু সময় দিবেন, আমি যেন ওই চর্চাটা ঠিক মতো করতে পারি। এটাই তো হওয়া উচিত। একদম তাই, সেই ভালোবাসাটা আছে বলেই আসলে আপনি আজ এখানে, এবং সেই ভালোবাসার জায়গায় আবার যেতে চাই। আর একটি কবিতা শুনতে চাই, এবারে কি শুনবো? কবিতা আমার ভালোবাসা, এবং আমার বাংলাদেশের সবচেয়ে প্রিয় কবি হচ্ছেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তো আমি তার একটা কবিতা করব, মানুষের মানচিত্র স্বর্গ 4। বাহ, ভাষান যে দিতে চাও, কোন দেশে যাবা, যাবা সে কোন বন্দরে, আমারে একলা থুয়ে, এই ঘর জৈবনের কে দেবে পাহারা, হ্যাঁ মন কদম ফুল, ফোটা ফুল থুয়ে কেউ পরবাসে যায়, তুমি কেন যেতে চাও বুঝি সব, তবু এই পরাণ মানে না। লোকে কয় ভিন দেশে মেয়ে মানুষেরা নাকি বেজায় বেহায়া, শরীরের মন্ত্র দিয়ে আটকায় সাদাসিধে পুরুষ মানুষ। তোমার এনা হারাই যান সেই দিব্যি দিয়ে যাও জলের কসম। আর বলি মাস মাস খোরাকি পাঠাতে যেন হয় না কুদিন। পূবের না পশ্চিমের দেশ, কোন দেশে যাবা মাঝি, কোন দেশ, সেখানে কেমন জানি লোকজন, মানুষের আচার বিচার। শুনেছি দক্ষিণে ভয়, আজ তাহা দরিয়ার বেসুমার খিদে, পাহাড় সমান ফনা আচমকা টেনে নেয় পেটের ভিতর। কালাপানি দরিয়ায় কামট কুমির, তোমারে হারাই যদি গলায় কলসি বেঁধে ডুব দেব যেন, তোমারে হারাই যদি ধুতুরার বিষ খেয়ে জুড়াবো পরাণ। পরবাসে যাবা মাঝি, মনে ভেব ভরা গোলা রেখে গেছো ঘরে। সমস্ত বয়স দেহে মাঝি বউ দিন গুনে, ফেরে না ভাতার, গলায় কলসি বাঁধা হয় না কোতার। পেটের আগুনে পড়ে অতঃপর ঘর দোর সোনার গতর, আর সব শেষে পড়ে তার যৌবনের করি। মাঝি বউ দিন গুনে তবু দিন গুনে। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে সকালটি আসলে এত সুন্দর হয়ে উঠছে আপনার কবিতায়, আপনার আবৃত্তিতে। এবার একটু জানতে চাই, আপনি যে কাজের কথা বলছিলেন, সেই কাজের পরিসরে অনেক জায়গাতে আপনার যাওয়া হয়েছে, অনেক ধরনের অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন। তো একটা সময় পরে যেটা বলছিলেন যে মেয়ে হবার পরে সেই কাজের জায়গাটা থেকে আপনাকে কিছুটা সরে আসতে হয়েছে। তো আগামী দিনের পরিকল্পনাগুলো যদি একটু জানতে চাই, যে কি ইচ্ছে আছে? আসলে যে অনিশ্চয়তা থেকে আমাদেরকে দৌড়ে বেড়াতে হয় সেটা হচ্ছে জীবিকার তাড়না। সেই জীবিকার তাড়নার জায়গাতে আমি এখন বলতে গেলে অনেকটাই গুছিয়ে এনেছি। এখন আমি ঢাকাতেই সেটেল। বলেছিলাম যে একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে আছি, এবং এটা একটি নিয়মিত
জায়গা, এখানে আমার আশা করছি খুব তাড়াতাড়ি অন্য কোথাও সরে যাবার মতো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমি ঢাকাতে থেকে আমার কর্ম এবং আমার ভালোবাসা, আবৃত্তি, থিয়েটার, এগুলো পাশাপাশি আমার সন্তান, সংসার নিয়ে এই তো মানুষের ছোট্ট জীবন, ছোট্ট প্রত্যাশা, আমার তো আরোই ক্ষুদ্র। আমি শুধু আমার চর্চাগুলোকে নিয়মিত রাখতে চাই এবং সেই চর্চাটা সাংগঠনিক চর্চা, দলীয় চর্চা, একা একা নয়। তো চাই যে সংগঠনের সাথে কাজ করছি তাকেও যেন সমৃদ্ধ করতে পারি, নিজেকেও যেন আরও তৈরি করতে পারি, আরও গোছাতে পারি। আমার কর্মক্ষেত্র এবং আমার ভালোবাসার জায়গা, থিয়েটার, আবৃত্তি, দুটো জায়গাতেই আমি যেন প্রতিশ্রুতিশীল থেকে ভালোভাবে আমার কাজগুলো করে যেতে পারি। আপনি তো থিয়েটার এবং আবৃত্তি নিয়ে বা বাচিক শিল্প নিয়ে আরো বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আপনি খুব সম্ভবত আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি কাজ করেছেন, কাঞ্চন কন্যা। খুবই দারুণ একটা অভিজ্ঞতা হওয়ার কথা, ছোট্ট করে অভিজ্ঞতাগুলো শুনি। এটা আমার জন্য ভীষণ স্বপ্ন ছিল। আমাদের দেশে অনেক উদ্যোক্তা তৈরি হয় কিন্তু তারা সাস্টেইনেবল হয় না, একটা সময় পর ঝরে যায়। তো কাঞ্চন কন্যাটি হচ্ছে দেশে বিদেশে টিভি চ্যানেলের একটি নারী উদ্যোক্তাদের নিয়ে, তরুণ নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন, যেখানে উদ্যোক্তারা আসেন, তাদের অভিজ্ঞতা, তাদের চ্যালেঞ্জ, তারা কেন সাস্টেইনেবল হতে পারেন না সেই কথাগুলো আলোচনা করেন এবং সেখানে পলিসি লেভেলে হোক বা যে কোনো ধরনের একটা মার্কেট তৈরির ক্ষেত্রে হোক, কী ধরনের সাপোর্ট তারা পেলে তাদের উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ধরনের একটা অনুষ্ঠান ছিল কাঞ্চন কন্যা। আচ্ছা, এটা কি টেলিভিশনে হতো নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে? অনলাইন টেলিভিশন, আচ্ছা, যেটাকে বলে দেশি বিদেশি টেলিভিশন। উত্তর আমেরিকার থেকে এটা সম্প্রচার করা হয় এবং বাংলাদেশে কোভিডের আগ থেকেই এটা হচ্ছে অনলাইনে চলতো। তো ওখানে যখন আমি কাঞ্চন কন্যাদের নিয়ে বসতাম, এক একটা নারীর কি কঠিন মনোবল, কি লেগে থাকার, আমি নিজেকে আরো ইন্সপায়ার করতাম ওখান থেকে। তো কাঞ্চন কন্যা আমার জন্য খুব আনন্দের একটি জায়গা ছিল। আচ্ছা, আমরা যেমনটা জানি যে আপনি বাচিক নিয়ে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাচিক শিল্পে তো আসলে আরো অনেকগুলো শাখা রয়েছে, যেমন বিভিন্ন টিভি সিওভিসিতে ভয়েস দেওয়া যায়, ডকুমেন্টারিতে ভয়েস দেওয়া যায়, আবার ডাবিং শিল্পটাও বেশ বড় একটা জায়গা দখল করে আছে। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমে কি কাজ করা হয়েছে? বা আমি 2007 সাল থেকে 11 সাল পর্যন্ত, অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত নিয়মিত ডাবিং এ কাজ করেছি। আচ্ছা আচ্ছা। টিভি ওবিসিতে আমার যাওয়া হয়নি কারণ সময় ম্যানেজমেন্টের একটা ব্যাপার ছিল, আসলে এত কাজ। তখন আমি ছাত্র অবস্থায় একটা পার্ট টাইম চাকরি করি, থিয়েটার, আবৃত্তি, ডাবিং, এত সময় আসলে দিতে পারতাম না। তবে ডাবিং এ কাজ করেছি, টিভি ওবিসিতে ভয়েসের কাজ করা হয়নি। আচ্ছা, ব্র্যাকের আপন তারা, এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাটা একটু ছোট করে শুনতে চাই। এটা খুব আমার জন্য খুব অদ্ভুত একটা অনুভূতি। আমি আসলে চাইনি এই আপন তারায় অংশগ্রহণ করতে। তো রেজিস্ট্রেশনের সময় চলে যাচ্ছে। আমাদের যিনি, আমি তখন বান্দরবানে আমার পোস্টিং, তো আমাদের যিনি জেলা সমন্বয়ক, উনি বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে মনুরা আপা আপনি করেন, আপনি অন্তত রেজিস্ট্রেশনটা করেন। আমি কেন যেন আমি বুঝতে পারছি যে আমার কাজের যে ভলিউম, তাতে আমি সময় পাবো না ওটার জন্য চর্চা করার। তো তখন আর কি উনি ইউটিউব থেকে আমার একটা কবিতা নিয়ে রেজিস্ট্রেশন করে দেন। তো আমি খুবই সারপ্রাইজড হই যখন আমার ডাক আসে। প্রথম পর্যায়ে আমি দ্বিতীয় হই, কারণ আমার কোনোই প্রস্তুতি ছিল না, বান্দরবান থেকে এসে পারফর্ম করে গেছি। যখন আমি দ্বিতীয় অবস্থানে আসি, তখন ভেতরে ট্রিগার করে যে না, এখন তো আমাকে ভালো করতেই হবে। তখন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি এবং এই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি, এটা আবৃত্তি করেই আমি আসলে চ্যাম্পিয়ন হই। বাহ, এবারে আরো একটি কবিতা কি শুনতে পারি? অবশ্যই। কবিতা আমার সবসময় ভালো লাগে এবং আবৃত্তি করতে পছন্দ করি। আমি শোনাতে চাই সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আচ্ছা। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু জেনে মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন,
আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি জ্বালিয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছো বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না? আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে, গ্রামে, গঞ্জে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানো। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। চমৎকার। এই জ্বলে ওঠার স্পৃহাটা আসলে থাকাটা প্রত্যেকটা মানুষেরই উচিত, এবং এই জ্বলে না উঠলে আসলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না, কোনো সমাজ এগোতে পারে না। চমৎকার করে পুরোটা সময় জুড়ে আপনার থেকে কবিতা শুনছি। এবারে একটু যদি আবার আপনার মেয়ের কথা জানতে চাই, আপনি বলছিলেন যে সেও আপনার সঙ্গে এখন থিয়েটারে সম্পৃক্ত। তো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই যে মেয়েকে নিয়ে নিজের ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা এবং আছে? আমি একটু সংযুক্ত করতে চাই সুস্মিতার সাথে, সেটা হচ্ছে আপনার ব্যাপারে আমার বারবারই মনে হচ্ছিল গানের ওই লাইনটার কথা, যে শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি। বাবা যেরকম বটগাছের মতো আপনার মাথায় ছায়া হয়েছিল, আপনি মেয়ের জন্য ছায়া হচ্ছেন নিঃসন্দেহে। মা মেয়ের সম্পর্কগুলোই এমন। আপনার জীবনসঙ্গী যে, সে কতখানি সহযোগিতা করছে? তিনি আসলে একজন থিয়েটার কর্মী। আচ্ছা। তিনি নিজেও ফরিদপুর থিয়েটারে অনেকগুলো নাটকের নির্দেশনা দিয়েছেন এবং এখনো আমার থিয়েটার চর্চা, আমার সবকিছুর পেছনে তিনি সব সময় চেষ্টা করেন আমাকে কতখানি সাপোর্ট দিয়ে থাকা যায়। আচ্ছা। তো তার ব্যাপারে বলতে গেলে বলতেই হবে যে এখানেও আমি সৌভাগ্যের অধিকারী যে তার মতো একজন মানুষ আমরা তার জীবন নামটাও সঙ্গী জানতে হিসেবে পেয়েছি। চাইবো। তার নাম হচ্ছে শামীম হোসেন, মোহাম্মদ শামীম হোসেন। আচ্ছা। আমি মেয়ের প্রসঙ্গে যেটা বলবো আপুকে, সেটা হচ্ছে আমি আসলে চাই যে মা হিসেবে ওর সামনে আমি সমস্ত দরজাগুলো খোলা রাখবো, বেছে নেওয়ার দায়িত্বটা ওর। আমি জানি না বড় হতে হতে ওর আদৌ আমার মতো এই পাগলামিগুলো থাকবে কিনা। যদি থাকে তাহলে আমার ভালো লাগবে, আর যদি না থাকে সেটাও আমার খারাপ লাগবে না। আমি বুঝবো ও ওর ভালো লাগাটাকে পছন্দ করে নিয়েছে। ভীষণ গঠন। চমৎকার একটি কথা আপনি বললেন। এই কথার পর আমি আসলে আর কিছু বলতে চাই না। এবারে আপনি যদি রাঙা সকালে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। রাঙা সকাল আমার অনেক পছন্দের একটা অনুষ্ঠান। আমি প্রায়ই দেখি, সবসময় সময় পাই না, যখনই সময় পাই দেখি। দর্শকদের জন্য বলবো আপনারা রাঙা সকাল দেখবেন। এখানে মানুষের যে যারা আসেন তাদের যে গল্প, তাদের যে সৃজনশীলতা তুলে ধরা হয়, সেখান থেকে আসলে প্রত্যেকের ব্যক্তি জীবনেও অনেক কিছু চর্চার থাকে। আমরা যেখানে যাই করি, যদি ভালোটুকু তুলে নিয়ে চর্চায় আনতে পারি নিজের জীবনের, তাহলে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হবে। যাই দেখুন, যাই পড়ুন, যাই শুনুন, ভালোটা নিজের জীবনে প্রয়োগ করুন, চর্চা করুন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ।